নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সকাল 10টা। উঠোনে বেশ কয়েকটি চেয়ার পাতা হয়েছে, সেই চেয়ারগুলোতে বসে বাড়ির বড়রা। আমি বাইরের সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমার পাশেই দাঁড়িয়ে আছে নির্ভীক। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে ব্যাপক অস্বস্তিতে আছেন উনি। এতক্ষণ ঠিকই ছিলাম, কিন্তু ওনার অস্বস্তি দেখে এবার আমারও অস্বস্তি লাগা শুরু হয়েছে। আর তার সাথে যোগ হলো রাজ্যের বিরক্তি। আমার অপর দিকে দাঁড়িয়ে আছে মারুফা, কেমন যেন বড় জেঠিমার দিকে তাকিয়ে আছে। ওর পাশে আয়াত ভাইয়া রেগে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। জেঠিমার প্রধান আগ্রহের বিষয় হলো আয়াত ভাই আর নির্ভীক। কিছুক্ষণ আগে যখন নির্ভীক আমার চুল মুছে দিচ্ছিল, ঠিক তখনই জেঠিমা আমাদের দেখে নিয়েছেন। ব্যাস, তারপর থেকে শুরু হয়েছে প্রশ্নের ঝুড়ি। ওনার এমন বাজখাই গলাং শুনে সবাই এসে জড়ো হয়েছে। সে কখন জেঠিমা একই কথা বলে যাচ্ছে, এই ছেলেগুলা কে? আব্বু আমাকে আর মারুফাকে এদের সাথে যেতে কেন বললো? কিছুক্ষণ আগে উনি আমার চুলে হাত দিয়েছিলেন কেন? মারুফা আর আয়াত ভাই বা অন্য রুমে বসে কথা বলছিল কেন? আমি নাকি বকে যাচ্ছি? উফ! এসব শুনে জিয়াদ ভাইয়া তো রেগে বোম, যখন তখন ব্লাস্ট হয়ে বড় জেঠিমার ওপর দিয়ে যেতে পারে। নির্ভীকের দিকে তাকাতেই দেখলাম ওনার চোখ দুটো লাল হয়ে আছে। ভাগ্যিস এই মুহূর্তে বাইরের কেউ নেই, নাহলে আজ কি যে হতো। এই মুহূর্তে বিরক্তিতে হাত পা রিরি করে কাঁপছে আমার। এরা কি কোরবানি করা বাদ দিয়ে এখন আমাদের নিয়ে আলোচনা সমালোচনা করবে? রাগও হচ্ছে ব্যাপক। কিছুক্ষণ পর আবু স্থির দৃষ্টিতে জেঠিমার দিকে তাকিয়ে একদম শীতল কণ্ঠে বললেন, কি শুরু করেছেন ভাবি? ছেলেটা আসতে না আসতেই এমন কথা বলছেন কেন? আর আমার মেয়ে সম্পর্কে কিছু বলার সাহস হয় কি করে আপনার? না জেনে কারো সম্পর্কে এমন কিছু বলা উচিত নয়। জেঠিমা হয়তো বিষাক্ত কিছু বলতে চাইছিল, কিন্তু আব্বুর এমন শীতল ও গম্ভীর কণ্ঠে কিছুটা জমে গেলেন। বললেন, কেন? মেয়ে যা করেছে তাই তো বলবো। ওই ছেলে তোমার মেয়ের ঘরে কি করছিল সেটা জিজ্ঞেস করো না তোমার মেয়েকে। স্বাধীনতা দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ মেয়েকে। তুমি আমার মুখ বন্ধ করতে পারো, কিন্তু অন্যদের মুখ কি করে বন্ধ করবে? এবার জিহাদ ভাইয়া শান্ত কণ্ঠে বলল, আচ্ছা জেঠিমণি, তুমি যদি দেখতে তোমার ছেলের বৌমার মাথার চুল মুছে দিচ্ছে, কিংবা তোমার ছেলে তার হবু বউয়ের সাথে আলাদাভাবে কথা বলছে, তাহলে কি তুমি ঠিক এইভাবেই রিয়েক্ট করতে? নিশ্চয়ই করতে না। তাহলে এখন এমন রিয়েক্ট কেন করছো? একটা ছেলে তার বউয়ের সাথে কথা বলছে বা যত্ন করে তার চুল মুছে দিচ্ছে, এতে দোষের কি আছে জেঠিমণি? আচ্ছা, শর্মির সাথে আমাকে দেখলেও কি তুমি এমন কথা বলতে? ভাই বোনের সম্পর্ককেও কি এমন বাজেভাবেই তুলে ধরতে? মানে কি বলতে চাইছিস তুই? জেঠিমার কথার উত্তরে আব্বু বললেন, মানে হলো নির্ভীক শর্মির বর, আর এই বাড়ির জামাই। আর আয়াত হলো নির্ভীকের ভাই আর মারুফার হবু বর। এই জন্যই বলেছিলাম না জেনে কারো সম্পর্কে কিছু বলা উচিত নয়। আব্বু কিছুক্ষণ থেমে আবার বললেন, বাবা নির্ভীক, আয়াত, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আমি আসতে বলেছিলাম, আর এসে এইভাবে অপমানিত হতে হলো, তার জন্য ক্ষমা করে দিও বাবারা। আমি জানতাম না ভাবি এইভাবে ব্যাপারটাকে ঘোরাবে। নির্ভীককে দেখেই বোঝা যাচ্ছে উনি রেগে আছেন। বললেন, ছি ছি আঙ্কেল, এইভাবে বলবেন না প্লিজ। আপনি এইভাবে বললে আমার খারাপ লাগবে। আব্বু দৃঢ় কণ্ঠে বললেন, এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। সবাই চলো, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি চলো। ঈদের একটা দিন, তাও অশান্তি লেগেই আছে। আব্বুর কড়া গলা শুনে বাড়ির ছেলেরা হন্তদন্ত হয়ে দাঁত ছুরি কাছি গোটা কয়েক গামলা নিয়ে বেরিয়ে গেল। ভাইয়া যাওয়ার আগে আমার মাথায় হাত রাখলেন। আমি ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া ইশারাই সব ঠিক হবে বলে চলে গেল। আমার খারাপ লাগছে খুব। কষ্ট হচ্ছে না, কারণ জেঠিমার এই ব্যাপারে আমি অভ্যস্ত, কিন্তু কোথাও একটা খারাপ লাগা থেকেই যাচ্ছে। নির্ভীক, আয়াত ভাইয়া, মারুফা, ওদের কত কথা শুনতে হলো আজ। এইসব ভাবতে ভাবতেই চোখ থেকে গড়িয়ে পড়লো 2 ফোঁটা নোনা জল। ঠিক তখনই নির্ভীক বললেন, ভুল মানুষদের জন্য নিজের চোখের পানিগুলো নষ্ট করিস না। ওগুলো অনেক মূল্যবান সরবি। আর তোর ওই চোখ থেকে ঝরে পড়া পানিগুলো শুধু তোর মন খারাপের চিহ্ন নয়, আরও অনেকের মন খারাপের কারণও বটে। তাই চোখের পানি মুছে ফেল। আজকে আমি আসছি, একাই যাচ্ছি, কিন্তু এর পরের বার আমি একা যাব না, তোকে নিজের সাথে করে নিয়ে যাব। আমি ওনার দিকে তাকানোর আগেই উনি চলে গেলেন। আয়াত ভাইয়াও গেলেন। তখনই মারুফা এসে আমার হাত শক্ত করে ধরে ফেললো। আমি ওর দিকে তাকাতেই আমার চোখের পানি মুছে দিল। কাল আব্বু যে কথাগুলো বলেছিল সেগুলো ঠিকই, কতটা সত্যি আজ ভালো করেই বুঝতে পারছি আমি। যদি নিজের বাড়ির লোকই এমন কথা বলতে পারে, তাহলে বাইরের লোকজন আরো কত কি বলতো। নিজেকে সামলে নিয়ে ঘরে চলে এলাম। মারুফা নিজের বাড়ি ফিরে গেল। এখন আমার কানে একটা কথাই বাড়ি খাচ্ছে,
একাই যাচ্ছি, কিন্তু পরের বার একা যাব না, তোকে সাথে করেই নিয়ে যাব। বাস স্টপে এসে ওয়েটিং রুমে বসে আছি আমি আর মারুফা। 10টার বাসে রাজশাহীতে ফিরবো আমরা, আর এখন 9:39 বাজে। এখনও পুরো 21 মিনিট বাকি। কিন্তু এটা সমস্যা নয়, সমস্যা হলো আমাদের সিট নিয়ে। কারণ আমাদের দুইজনের সিট একসাথে হয়নি। মারুফার সিট ডান দিকের মাঝখানে আর আমার সিটটা বাঁ দিকের মাঝখানে। এই মুহূর্তে টিকিট কাউন্টারে থাকা টাকলা বেটার মাথা ফাটাতে মন চাচ্ছে আমার। কালকে বারবার করে বলে দিয়েছিলাম যেন আমাদের দুজনের সিট একসাথে হয়, কিন্তু না, ওই টাকলা নাকি খেয়ালই ছিল না আমার পাশে কে বসবে কে জানে। আমি তো ভেবেই নিয়েছি পাশে যেই বসুক না কেন তাকে সরিয়ে মারুফাকে বসিয়ে দিব। এসব ভাবতে ভাবতে বাস এসে গেল। ব্যাগ হাতে নিয়ে দুজন বাসে উঠে পড়লাম। জানলার পাশে বসে মারুফাকে এখানে আসতে বলবো, তার আগে কেউ ঝড়ের গড়িতে এসে আমার পাশে বসে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে গেলাম। প্রায় 10 সেকেন্ড পর পাশে তাকাতেই আমার পাশে নির্ভীককে আবিষ্কার করলাম। কচু পাতা রঙের টি শার্ট, কালো 3/4 প্যান্টে, কানে হেডফোন লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে কী যেন করছেন। ওনার সামনে দিয়ে উকি দিতেই দেখলাম মারুফার পাশে সেটা আয়াত ভাইয়া বসে আছেন। নাও, হয়ে গেল। কিসের কি ভেবেছিলাম পাশের জনকে সরিয়ে মারুফাকে এখানে নিয়ে আসবো, কিন্তু তার হলো কই। আয়াত ভাইয়াকে তো আর ওর কাছ থেকে সরাতে পারবো না, আর না নির্ভীককে নিজের জায়গা ছেড়ে উঠবে। কিন্তু ওনারা, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমাদের সিট পাল্টে দেওয়ার ব্যাপারটা তাহলে এরাই ঘটিয়েছে। আমি যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, ঠিক তখনই নির্ভীক বললেন, কি এত ভাবছো? আমার একমাত্র বাবার একমাত্র বৌমা। ভাবছি আপনাকে কিভাবে এখান থেকে সরানো যায়। তা আমাকে সরিয়ে কাকে নিয়ে আসবে তুমি? আমার বেস্টুকে। আর আমি বুঝি তোমার কেউ নই? আপনি তো আমার একমাত্র ননদের একমাত্র ভাই। বাহ, আমার কথা আমাকে রিটার্ন করা হচ্ছে। বেশ ভালো নকল করতে পারো তো তুমি। হঠাৎ করে আমার খেয়াল হলো উনি আমাকে তুমি করে বলছেন। ব্যাপারটা বুঝতেই আমি ওনার দিকে গোল গোল চোখ করে তাকালাম। উনি কি সত্যি আমাকে তুমি করে বলছেন, নাকি আমি ভুলভাল ভাবছি? উনি আর চোখে আমার দিকে তাকিয়ে আবারও ফোনে মনোযোগ দিলেন। তারপর বললেন, ওভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে এলিয়েন দেখে নিয়েছো। আমি তো রীতিমতো হাও হয়ে গিয়েছি। উনি সত্যি আমাকে তুমি করে বলছেন? আমি নিজেকে সামনে নিয়ে বললাম, আপনি আমি তুমি করে বলছেন? তো না, মানে আপনি তো কখনো তুমি করে বলেননি, তাই আর কি। আপনার মুখে তুমি শুনতে আপনাকে আমার এলিয়েন মনে হচ্ছে। উনি একবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ওনার এমন দৃষ্টি দেখে আমি কিছুটা ভরকে গেলাম। উনি সরু চোখে তাকিয়ে বললেন, নিজের এই ফালতু চিন্তাভাবনা নিজের কাছে রাখুন ম্যাম। আমি কোনো এলিয়েন টেলিয়েন নই। আই এম নির্ভীক চৌধুরী। আর আমার পাশে যে বসে আছে তিনি হলেন মিসেস নির্ভীক। তাই তাকে আমি তুমি করেই বলবো। কখনো শুনেছ কোনো বর তার বউকে তুই করে বলে? বলে না, কিন্তু আপনি তো বলতেন। এখন হুট করে তুমি শুনতে কেমন জানি লাগছে আমার, কেন জানি না অস্বস্তি লাগছে খুব। ওনার বলা তুমি শুনে ব্লাশিং হচ্ছে আমি। ইচ্ছে করছে জানালা দিয়ে পালিয়ে যাই। হুট করে উনি বললেন, এভাবে ব্লাশিং হচ্ছে কেন? এই মুহূর্তে তোমার গাল দুটো লাল হয়ে গিয়েছে। আমার সামনে এমনভাবে লজ্জা পেও না। বলা তো চায় না কখন তোমায় টমেটো ভেবে আমি খেয়ে ফেলি। এই মুহূর্তে আমি কি বলবো বুঝতে পারছি না, তাই জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। আজ আর ওনার চোখের দিকে তাকানো হবে না আমার। আচ্ছা, এই লোকটা আমাকে এমন অস্বস্তিতে ফেলে কি এমন আনন্দ পায় কে জানে। উনি কি আমার অবস্থান বুঝতে পারে না, নাকি ইচ্ছে করেই এমন করে উনি? ধুর, ভালো লাগে না। বাস রাজশাহীতে পৌঁছাতেই আমরা 4 জন নেমে গেলাম। মারুফার হোস্টেলে আমাদের হোস্টেলের ঠিক উল্টো রাস্তায় এবং বেশ দূরে। এখন কথা হলো গিয়ে আয়াত ভাই কিছুতেই মারুফাকে এতখানি রাস্তা একা যেতে দেবে না। ওনার এক কথা, উনি মারুফাকে পৌঁছে দিয়ে আসবেন, কিন্তু মারুফা ওনার সাথে যাবে না, কারণ এতে করে ওনার বাসায় পৌঁছতে দেরি হবে। এই নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ওরা ঝগড়া করে চলেছে। আমি আর নিভি খাওয়া করে ওদের ঝগড়া দেখে যাচ্ছি। এরা এত ঝগড়া কি করে করে কে জানে। আমি এত অবাক হচ্ছি কারণ মারুফা এত ঝগড়েটে নয়, কিন্তু আয়াত ভাইয়ের সাথে কেন যেন এত ঝগড়া। বিষয়টা প্রায় ভাবাই আমায়। ঝগড়ার মাত্রা বেড়ে যাচ্ছে দেখে আমি আর নির্ভীক ভাইয়া একসাথে থামো বলে চেঁচিয়ে উঠলাম। দুজনে একসাথে বলায় আওয়াজটা বেশি জোরেই হলো। এতে করে মারুফা আর আয়াত ভাইয়া সহ আশেপাশে আরও অনেকেই আমাদের দিকে তাকিয়ে রইলেন। নির্ভীক ভাইয়া এবার আশেপাশের লোকজনের দিকে তাকিয়ে তারপর গলা ছেড়ে বললেন, এখানে কি সিনেমা চলছে? আপনাদের কোনো কাজ নেই? নির্ভীক ভাইয়ের কথা শুনে সবাই আমার নিজেদের কাজে মন দিল। এবার উনি আয়াত ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দিন দিন কি ছোট হয়ে যাচ্ছিস নাকি? এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছিস। আর মারুফা, তোমাকে একা যেতে হবে না। আয়াত তোমাকে পৌঁছে দেবে। আর এই নিয়ে আর একটাও কথা নয়। মারুফা কিছু বলতে গিয়েও বলতে পারলো না। কিছু একটা ভেবে আয়াত ভাইয়ের সাথে চলে গেল। ওরা যাবার পর আমরাও চলে এলাম। নির্ভীক আমাকে পৌঁছে দিয়েই চলে গেলেন।
আমি নিজের রুমে এসে দেখলাম রুম লক করা। তার মানে নীলা এখনো আসেনি, রাতে আসবে মনে হয়। আমার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলতে খুলতে নীলাকে ফোন লাগালাম। ভেতরে এসে দরজা লক করতেই ফোন রিসিভ করলো। কী রে, কখন আসবি তুই? কালকে বললাম আমার সাথে আসতে, কিন্তু তুই বললি কিনা কাজ আছে, আগে চলে আসবি। তো এখনো তো আসার নাম নাই। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে নীলা বলল, ব্যাপারটা একটু উইয়ার্ড। তা আমাদের সাথে নিজের কোন খুশি শেয়ার করতে চাস তুই? দোস্ত, প্রবলেমে পড়ে গিয়েছিলাম রে। আজ সকালে ভাবি আর মায়ের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে। আজ আর আসতে পারবো না রে। এখন বেরোলো তো রাত হয়ে যাবে অনেক, আর ভাইয়াও ছাড়বে না। আমি কাল বিকেলে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে বিছানার উপর রেখে বসে পড়লাম। আজ একাই থাকতে হবে, ভাবতেই কেমন জানি লাগছে। কিছু একটা ভেবে আবুকে কল করে পৌঁছে গেছি জানিয়ে দিলাম। কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। এই মুহূর্তে একটু ঘুমানো দরকার। এতক্ষণ জার্নি করে এসে বসে থাকা সম্ভব হচ্ছে না আর। কিন্তু তার আগে শাওয়ার নিতে হবে, যেই ভাবা সেই কাজ। শাওয়ার নিয়ে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে দেশে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙলো ফোনের রিংটনের শব্দে। চোখ খুলতে ইচ্ছে করছে না মোটেও, এমনকি ফোনটা ধরতেও ইচ্ছা করছে না। ফোনকে ফোনের জায়গায় রেখে আবারও ঘুম। কিছুক্ষণ পর আবারও তুমুল শব্দে বেজে উঠলো আমার ফোন মহাশয়। কিন্তু আমিও আলসেমি ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গেছি। কিন্তু ফোন মহাশয় বেজেই চলেছে। শেষে বিরক্তি নিয়ে উঠে বসলাম। এতক্ষণে কলটা কেটে গিয়েছে। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 9টা বাজে। টাইম দেখে চোখ কপালে উঠলো আমার। আমি এতক্ষণ ঘুমিয়েছি? আবারও ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে বেশ সুন্দর করে লেখা নির্ভিক্স কলিং। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কোথায় ছিলে তুমি? কতবার কল করেছি তার কি কোনো হিসাব আছে? ফোন তুলছিলেটা কেন, বেয়াদব মেয়ে? আমি একটা হাই তুলে উত্তর দিলাম, এই একদম রাগ দেখাবেন না আমায়। হ্যাঁকে তো এই অসময়ে ফোন করে আমার এত আরামের ঘুমটা নষ্ট করেছেন, তারপর আবার মেজাজ দেখাচ্ছেন। এসব বাদ দিয়ে কী জন্য ফোন দিয়েছেন সেটা বলেন। এই রে, কী সব বলে দিলাম। একজন নিশ্চয়ই রাগ করতে আমার কি কথা শোনাবে, নিশ্চয়ই আচ্ছা মতো বকে দিবে আমায়। শর্মি, তুই যে কি করিস না, এখন এই রাক্ষসটা লম্বা চওড়া ভাষণ শুনতে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নরম স্বরে উনি বললেন, ও আচ্ছা, তুমি ঘুমোচ্ছিলে। তার মানে নিশ্চয় খাওয়া হয়নি তোমার? সকালেও তো খাওয়া হয়নি মনে হয়। আমি তো রীতিমতো অবাক। আমি তো ভেবেছিলাম উনি আমাকে বকা দিবেন, কিন্তু উনি তো মিষ্টি করে কথা বলছেন। আমার কোনো সারা শব্দ না পেয়ে উনি আবার বললেন, কি হলো বলো? আপনি এটা জানার জন্য কল করেছিলেন? জি না, এটা বলার জন্য কল করিনি। দুদিন পর তোমাকে একটা এক্সাম আছে সেটা মনে করাতে কল করেছিলাম, মনে আছে নিশ্চয়? ওনার কথা শুনে আমার চেহারার রং উড়ে গেল। আমার তো মনেই ছিল না যে 2 দিন পর আমার এক্সাম আছে। উনি না বললে তো মনেই পড়তো না। আর আমি তো কিছু পড়িনি, এবার কি হবে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, একদম মনে নেই, আমি তো কিছুই পড়িনি, এবার আমি কি করব? আপনি ঠিকই বলতেন, আমি একটা স্টুপিড। নিজের এক্সামের কথা মনেই রাখতে পারি না। নীলা ফিরেছে? আমি মরি আমার জ্বালায়, আর ইনি নীলের খবর নিচ্ছে। বাহ, খুব ভালো। কে, কেন বলুন তো? নীলাকে দিয়ে কি হবে? পাল্টা প্রশ্ন না করে যা বলছি তার উত্তর দে। নীলা ফিরেছে? না, কখন ফিরবে? কাল বিকালে। ওকে। ওকে বলে ঠাস করে ফোন কেটে দিলেন উনি। আরে আজব লোক তো, আমাকে টেনশনে ফেলে দিয়ে এখন উনি নীলাকে নিয়ে পড়েছেন। এবার আমি কি করব? নখ কামড়ে এইসব ভাবছি আর পুরো ঘর চক্কর কাটছি। আমার এই একটাই সমস্যা, ছোটোখাটো বিষয়ে প্যানিক হয়ে যায়। যেমন এই মুহূর্তে এমন চক্কর না কেটে পড়তে বসলেও তো পড়াটা শেষ হতো, কিন্তু না, আমার সেটা মাথাতেও আসছে না। আমি তো চিন্তা নামক কোনো বিষয় নিয়ে ব্যস্ত। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা 30 বাজে। চিন্তা করতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জগেও পানি নেই, তাই জগ নিয়ে বাইরে এলাম পানি নিতে। সবাই নিজেদের মতো পড়াশোনায় ব্যস্ত, আর আমি কিনা পায়চারি করে সময় নষ্ট করছি। না, ঘরে গিয়ে পড়তে বসতে হবে। পানি নিয়ে ঘরে আসতেই চোখ ছানা বড় হয়ে গেল। আমার বেডের উপর নির্ভীক বসে আছেন। উনি এখানে কি করে এলেন? আর ওনাকে কেউ দেখেনি তো আমার ঘরে আসতে? কেউ দেখলে তো? এসব ভেবে আমি বেশ জোরেই বললাম, আপনি এখানে? আরও কিছুই বলতে পারলাম না। উনি ঝড়ের গতিতে এসে আমার মুখ চেপে ধরে দরজা লাগিয়ে দিলেন। তারপর দরজার সাথে চেপে ধরে বললেন, এভাবে চেঁচাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে তো। আমার মুখ থেকে হাত সরিয়ে কিছুটা দূরে সরে গিয়ে বললেন, কোথায় গিয়েছিলে তুমি? পানি আনতে। কিন্তু আপনি এখানে কিভাবে এলেন? আর এত রাতে গার্লস হোস্টেলে এসে বসে আছেন? কেউ দেখেনি তো আপনাকে? উনি বাঁকা এসে বললেন, এই নির্ভীক কোনো কাঁচা কাজ করে না মাই ডিয়ার ওয়াইফ। আমি তোমার বারান্দা দিয়ে এসেছি, আর কেউ আমাকে দেখেনি। অনেক কষ্টেও দারুণ ব্যাটারে চোখ ফাঁকি দিয়ে এসেছি। কেন আসতে গেলেন? কেউ যদি জানতে পারে আপনি এখানে, কি হবে ভাবতে পারছেন?
উনি হাসলেন। আমার হাত থেকে জগটা টেবিলের উপর রেখে আমার হাত ধরে চেয়ারে বসিয়ে দিলেন। নিজে খাটের উপর বসে একটা প্যাকেট খুলতে খুলতে বললেন, কি আর করব বলো, আমার বউটা যে টেনশনে শেষ হয়ে যাচ্ছে, তার উপর আজকে সারাদিন একটা দানাও মুখে তোলেনি। সেটা দেখেও না এসে পারে কি করে বলো? এখন বেশি কথা না বলে খেয়ে নাও তো। আমিও বাধ্য মেয়ের মতো খেয়ে নিলাম। চোখ ভিজে আসছে বারবার। এই ছেলেটা আমার এত খেয়াল রাখছে কেন? ওনার এই ছোটোখাটো কেয়ারগুলো যে আমার অভ্যাস নষ্ট করে দিচ্ছে। এই কেয়ারগুলো দেখে বড্ড ভয় লাগছে আমার। যদিও কখনো এসব হারিয়ে যায় তখন কি করব আমি? খাওয়ানো শেষ করে বই খুলে পড়াতে লাগলেন আমায়। ভুল হলেও ওনার রাগী চোখগুলো দেখতে হচ্ছে আমার। এতক্ষণে বুঝলাম নীলার কথা কেন জিজ্ঞেস করেছিলেন উনি। কিন্তু কানে জানি না পড়াগুলো খুব সুন্দরভাবে মাথায় গেঁথে যাচ্ছে। আগেও এমনই হতো। মেডিকেলে ভর্তি হবার আগেও এইভাবেই পড়াতে নামায়। তখন একটা ভুল করলেই কান ধরে উঠবস করতে হতো আমায়। কথায় কথায় মারার হুমকি দিতেন। তখন যদি জানতাম আমাকে মারতে ওনার হাত কাঁপে, তাহলে সত্যিই বলছি দুষ্টুমি করে ওনাকে ঝালিয়ে পুড়িয়ে শেষ করে দিতাম আমি। বিকাল 5টা, পরীক্ষা শেষ। হলের বাইরে দাঁড়িয়ে নীলার জন্য অপেক্ষা করছে। যতটা ভেবেছিলাম ততটা খারাপ হয়নি আজকের এক্সাম। এই 2 দিন একটা না পড়িয়েছেন আমায়। সেদিন পুরো রাত জেগে পড়িয়ে ভোর 4টার দিকে ফিরে গিয়েছিলেন উনি। আর একটুর জন্য দারোয়ানের হাত থেকে হাতে পড়েননি। পরের 2 দিন কলেজে আসার পর থেকেই ওনার মাস্টারগিরি শুরু। কিছুক্ষণের জন্য ভেবে নিয়েছিলাম ওনাকে ডক্টর কম প্রফেসর বেশি। এসব ভাবতে ভাবতে সেখানে এসে উপস্থিত হলেন তিনি, মানে আমার ডাক্তার বর। ওটা কি সারাদিন কোনো কাজ টাজ নাই? সবসময় আমার সামনে কি করে পরে কে জানে। উনি তাড়া দিয়ে বললেন, চলো তাড়াতাড়ি, আমরা একটা জায়গায় যাব। বলা নেই কারণে হুট করে এসে বলছে তাড়াতাড়ি চল। আমরা কোথায় যাব? আরে আমাকে কি কাঠের পুতুল পেয়েছেন নাকি? হ্যাঁ, আমি বললাম আমি এখন বাসায় যাব। উনি সরু চোখে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি মারুফাকে বলে দিচ্ছি যে তার বান্ধবী তার সাথে কফি খেতে চায় না। মারুফাকে বলবেন মানে? সেও আসবে নাকি? হুম, মারুফা আয়াত দুজনেই আসবে। তুমি তো যাবে না, তাহলে থাকো, আমি একাই যাচ্ছি। এই রে, এবার কি করি? মারুফা নির্ঘাত আমার জান নিয়ে নিবে, কিন্তু নীলাকে একা রেখে কিভাবে যাবো? এদিকে নির্ভীকও চলে যাচ্ছে। ওনাকে পেছন থেকে ডেকে বললাম, আমি যাব, কিন্তু নীলা? ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ওকে আয়াস সামলে নেবে। এখন চলো। আয়াস? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আয়াসের কথা। তারপর আমাকে নিয়ে নির্ভীক পাশের একটা ক্যাফেতে নিয়ে এলো। মারুফ আর আয়াত ভাইয়া আগে থেকেই এখানে ছিলেন। আমরা গিয়ে সেখানে বসলাম। সবাই কথা বলছে আর কোল্ড কফি পান করছে, কিন্তু আমার কেন জানি না এখন কফি পান করতে ইচ্ছা করছে না, তাই আর খেলাম না। সবাই একসাথে বেশ খানিকটা সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এখন সন্ধ্যা 6:10 কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে চারপাশ। আয়াত ভাইয়া মারুফাকে হোস্টেলে ছাড়তে গেলেন। আর যাই হোক, এখন একটা মেয়েকে কিছুতেই একা ছাড়া যাবে না। মারুফা প্রথমে না বললেও পরে রাজি হয়ে যায়। এখন আমি নির্ভীকের বাইকে। উনি আপন মনে বাইক চালাচ্ছেন। হঠাৎই রাস্তার পাশে একটা জায়গায় বাইক থামালেন উনি। আমাকে কিছু বলতে না দিয়ে কোথায় যেন চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে 2 কাপ ধোয়াটা গরম কফি নিয়ে দাঁড়ালেন। আমি হাঁ করে দেখিয়েছি। উনি একটা কাপ আমাকে দিলেন আর একটা নিজে নিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়ালেন। আমাকে ওনার পাশে বসিয়ে দিলেন। আমি এখনো হাঁ করে দেখিয়েছি। উনি বললেন, তখন যে তুই কফি একটুও মুখে দিসনি সেটা দেখেছি আমি, কিন্তু এখন এটা খেয়ে নে। এখনকার পরিবেশটাও বেশ সুন্দর, তোর ভালো লাগবে। আমি মুচকি এসে কফিতে চুমুক দিলাম, সাথে টুকটাক কথা বলছি। আসলে এখন পরিবেশটাও অনেক ভালো। সূর্য ডুবছে, চারপাশে লাল আভা ছড়িয়ে গিয়েছে। সেই লাল আলো ওনার মুখে এসে পড়ছে। অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে। ওনার এই ছোটোখাটো কেয়ারগুলোকে খুব বেশি টানে আমায়। উনি আগেও তো এমন করতেন, কই তখন তেমন হয়নি। তাহলে এখন কেন এমন অনুভূতি হচ্ছে আমার? আচ্ছা, এই অদ্ভুত অনুভূতির নাম কি? এটা কি ভালোবাসা নাকি পবিত্র সম্পর্কের টান? হয়তো দুটোই। ক্লাসরুমে বসে নীলার দিকে রাগে জগিয়ে তাকিয়েছি আমি। আর ও গালে হাত দিয়ে বসে সেই কখন থেকে কি যেন ভেবে চলেছে। এই পর্যন্ত প্রায় 50 বার জিজ্ঞেস করেছে কি হয়েছে, এইভাবে বসে আছিস কেন, কিন্তু ওনার কোনোরূপ উত্তর তো দূরের কথা, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এবার আমার লাগছে। একদম রক্তচক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে কানের কাছে গিয়ে বেশ জোরেই বলল, কি রে, কি হয়েছে তোর? ওর সাথে সাথে নিজের কান চেপে ধরলো। তারপর বলল, এরকম চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? এতক্ষণ ধরে ডেকে চলেছি, অথচ ওনার সারা শব্দ নেই। এখন আমার বলছে কি হয়েছে, এত চেঁচাচ্ছি কেন? রাগে গাছগছ করতে করতে বললাম, তোর হুইসেটা কি তাই ক। এতক্ষণ ধরে ডাকতাছি, কিন্তু তুই তো শুনতাছিস না। ওই কার কথা ভাবতেছিস রে তুই? ও মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, দোস্ত, আর কয়েকদিন পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আর জাহিদ স্যার বলেছে 60%-এর কম পেলে নাকি বাসায় ফোন করে প্যারেন্টস ডাকা হবে। সেই চিন্তায় চরম চিন্তিত আমি।
আমার তো মনে হয় টেনে টুরে 50% উঠবে না। আমি ওর দিকে ভ্রু কুচকে তাকালাম। বলে কি মেয়ে, যে কিনা সব পরীক্ষায় সবসময় 85%-এর ওপরে পায়, সে কিনা মাত্র 60%-এর জন্য এত চিন্তা করে যাচ্ছে? ভাবা যায় এগুলা? এটা নিঃসন্দেহে অসহ্যকর। মন তো চাইতেছে এর নর্দমায় সুবাই দিই। আমি ওর মাথায় একটা গাট্টা মেরে বললাম, ঢং কমাই কর, হ্যাঁ? 90% পাবি সেটা আমার জানা আছে। আজ এরা ঢং না কইরা ক্যান্টিনে চল, আমার ক্ষুধা লাগছে। ওকে আর একটা কথা বলার সুযোগ না দিয়ে টেনে ক্যান্টিনে নিয়ে আসলাম, নাহলে আবারও ড্রামা শুরু হবে। প্রত্যেক পরীক্ষার আগে ওর এই প্যান শুরু হয়, যেমন দোস্ত আমার পাস মার্ক উঠবে না, টেনে টুনে পাস করবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রেজাল্টের সময় দেখা যায় হাইয়েস্ট নাম্বার ওই পেয়েছে। তখন আবার শুরু হয় ড্রামা। এই সময় জন্য মাঝে মাঝে মনে হয় ওর কলা গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মোচা দিয়ে পিটায়। ক্যান্টিনে এসে চেয়ার টেনে বসে পড়লাম আমরা। নুডলস অর্ডার করে খেতে শুরু করলাম, কিন্তু নীলা মহারানী এখনো মুখ ভার করে বসে আছে। এবার আমি ওর চুল ধরে দিলাম টান। ওর রাগি চোখে তাকিয়ে ইশারায় বললাম, ওই খা, নয়তো আরও খারাপ হয়ে যাবে। আমার চোখ রাগানিতে কাজ হলো। ও খেতে শুরু করলো, আমরা খাচ্ছি আর টুকটাক কথা বলছি। ঠিক তখনই কোত্থেকে ঝড়ের গতিতে আমাদের টেবিলের সামনে এসে উদয় হলেন নির্ভীক। তারপর ঠাস করে পাশের চেয়ারে বসে পড়লেন। 1 সেকেন্ডের জন্য তো আত্মা বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল আমার। কেমন হুটঠাট করে ঠুসঠাস করে বসে পড়লে, এমন তো হবেই। নিজেকে স্বাভাবিক রেখে ওনার দিকে একবার আর চোখে তাকিয়ে আবার খাবারে মনোনিবেশ করলাম, কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হলো না। নীলা আর ওনার গা জ্বালানো কথাবার্তা শুনেই মুহূর্তে খাওয়া উঠে গেল আমার। আর নীলাকেও দেখো, এতক্ষণ ধরে মুখটা বাংলার পাঁচের মতো করে বানিয়ে রেখেছিল, আর এখন নির্বিকে দেখে মুখে কি সুন্দর হাসি ফুটেছে। হেসে হেসে ওনার সাথে কথা বলে চলেছে। এই মেয়ে, এখানে যে আমি নামক কোনো একটা মানুষ উপস্থিত আছে সেটা ওদের চোখেই পড়ছে না কেন রে? আমার সাথে তোরা কখনো এমনভাবে কথা বলিস না তো। দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু কারোর কোনো হেলদোল হলো না। কিছুক্ষণ পর নির্ভীক আমার দিকে তাকিয়ে বলল, জানো, আয়াত আর মারুফার বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে। মারুফাদের ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হওয়ার 1 সপ্তাহর মধ্যেই ওদের বিয়ে। কাল মেজো চাচ্চু বলল। আয়াত তো এক্সাইটমেন্টের ঠেলায় কাল ঘুমোতে পারেনি, আর এই এক্সাইটমেন্ট লুকোতে না পেরে মারুফাকে এই কথা নেচে নেচে বলে দিয়েছে। বিনিময়ে ছাড়িও খেয়েছে। ওনার কথা শুনে চোখ দুটো আমার চিকচিক করে উঠল, মুখে ইয়া বড় একটা হাসি ফুটে উঠল। বেস্টুর বিয়ে খাবো ভাবতেই অন্যরকম আনন্দ লাগছে, কিন্তু মারুফার ওপর রাগও লাগছে। কুত্তি আমাকে কিচ্ছু জানালো না। সে যাই হোক, আমি এখন ব্যাপক খুশি, ইচ্ছে করছে উড়া ধরে ডান্স দিই। নীলা বিস্ময় নিয়ে বলল, ভাইয়া, একটা প্রশ্ন ছিল, কিছু মনে করবেন না। আমি যতদূর জানি আপনি আয়াত ভাইয়ার বড়, তাহলে উনি আগে বিয়ে করছে আর আপনি না, মানে আপনি তাহলে কবে বিয়ে করবেন? নীলার কথা শুনে হাসলেন উনি, বললেন, আমার বিয়ে তো হয়ে গিয়েছে নীলা। নীলা অবাক চোখে তাকালো, তারপর বিস্ময় নিয়ে বলল, সত্যি? তা কে সে মেয়ে? আর কেউ কিছু জানে না আপনার বিয়ের ব্যাপারে? না মানে কেউ তো কিছু বললো না। আর কতদিন হলো বিয়ে করেছেন? নীলার কথায় চুপসে গেলাম আমি। নির্ভীকের দিকে আর চোখে তাকাতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছেন। ওনার মতিগতি ভালো ঠেকছে না আমার। আমি কয়েকটা শুকনো ঢোক গিললাম। এবার কি হবে? উনি নীলাকে বলে দিবেন না তো যে আমি ওনার বউ? এটা নীলা জানলে আমাকে খবর করে ছেড়ে দিবে। এতগুলো মানুষের সামনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। এসব ভাবছি আর টেবিলে থাকা আচারের বয়াম থেকে আচার পেটে চালান করছে। আমার দৃষ্টি অস্থির, একবার নীলার দিকে তাকাচ্ছি তো আর একবার নির্ভীকের দিকে তাকাচ্ছি। আজ আমার কপালে রুহু, কেতু, সোনু সব আছে। নির্ভীক বললেন, এই তো 5 মাস হবে। আসলে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই কাউকে জানানো হয়নি আর কি। তো কে সেই মেয়ে? আমার তো রীতিমতি কাপাকাপির অবস্থা। টেনশনের ঠেলায় আচার খেয়ে চলেছে। নীলা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি রে, এত আচার খাচ্ছিস কেন? পেট ব্যথা করবে তো? আমি কিছু বলার আগে নির্ভীক বললেন, এই অবস্থায় এমনই হয়। ওনার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলতে চাইছেন উনি? নীলা বলল। মানে? নির্ভীক দায়সারা ভাবে বললেন, মানে হচ্ছে ও প্রেগনেন্ট। ওনার কথা শুনে তোমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই ছেলে বলে কি? এত বড় মিথ্যাচার! নীলা রীতিমতো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কড়া গলায় নীলা বলল, কি বলছেন কি ভাইয়া? ওর কি বিয়ে হয়েছে নাকি? যে ও ও বিয়ের আগেই? নো 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 নো, এটা হতে পারে না। আপনি মজা করছেন? নির্ভীক আর চোখে আমার দিকে তাকালো, তারপর সোজা হয়ে বসে নীলাকে বলল, আমি কখন বললাম যে ওর বিয়ে হয়নি? ওর তো বিয়ে হয়ে গিয়েছে, তাও 5 মাস আগে, এবং আমার সাথে। ও আমার বউ, তাই না বউ? আমি অসহায়ভাবে ওনার দিকে তাকিয়ে আছি। নীলার দিকে তাকাতে দেখলাম ওর আগে ফুটছে। আমি কি কিছু বলবো তার আগে ও উঠে দাঁড়ালো, জোরে সোরে ঝাড়ি মারলো আমায়। ওর ঝাড়ি শুনে আশেপাশে সবাই আমাদের দিকে তাকালো। ও
ও কিছু বলতেই যাচ্ছিল, তখনই একবার আশেপাশে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল। হোস্টেল আয়, তোর মজা বোঝাচ্ছে। আমি অসহায়ভাবে ওর দিকে তাকালাম, কিন্তু কোনো ভ্রুক্ষেপ না করে গট গট করে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ রোবটের মতো বসে থেকে আমি ওর পেছনে দৌড় লাগালাম, কিন্তু ধরতে পারলাম না। ও একটা রিক্সা নিয়ে চলে গেল। আমি গেটের বাইরে এসেই ধরতে পারলাম না। যা, এবার কি করবো আমি? তখনই অনুভব করলাম কি আমার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরতে দেখি নির্ভীক হাসি মুখে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে আমার রাগ উঠে গেল, কিন্তু এতে ওনার কোনো ভাবান্তর হলো বলে তো মনে হলো না। উনি উল্টো আমার হাত ধরে টেনে ওনার বাইকের সামনে দাঁড় করালেন। বাইকে উঠতে বললেন, কিন্তু আমি উঠলাম না। এবার উনি জোর করে বাইকে বসে বাইক স্টার্ট দিলেন, সোজা সেই দিনের নদীর পাড়ে নিয়ে এলেন। আমি গাল ফুলিয়ে নদীর পানিতে পা চুবিয়ে বসে আছি, এক মনে পানির দিকে তাকিয়ে আছি আর ভাবছি নীলাকে কিভাবে বোঝাবো। বেশ কিছুক্ষণ পর উনি আমার পাশে বসলেন। ওনার দিকে তাকাতে দেখলাম ওনার দু হাতে দুটো তালপাতার প্লেট ভর্তি ভেলপুরি। ভেলপুরি দেখে সব চিন্তা ভাবনা গায়েব হয়ে গেল। ওনার হাত থেকে এক প্লেট কেড়ে নিয়ে নিলাম, তারপর আয়েশ করে খাচ্ছে। রাজশাহীর ভেলপুরি জাস্ট অসাধারণ খেতে। প্রায় প্রত্যেক সপ্তাহে আমি আর নীলা ভেলপুরি খেতে বের হই। মাঝে মাঝে মারুফাও যায় আমাদের সাথে। তুমি একা একাই খেয়ে যাচ্ছ, আবার দিকে একবার দেখছো না? ওনার আওয়াজ শুনে আমি ওনার দিকে তাকালাম। উনি গাল ফুলিয়ে বসে আছেন, বেশ কিউট লাগছে দেখতে। আকাশি শার্ট, ব্ল্যাক প্যান্ট, এলোমেলো চুল, পুরাই বাচ্চা ছেলেদের মতো লাগছে। উনি ছোট বাচ্চাদের মতো করে বললেন, খাইয়ে দাও। এত কিউট করে বললে কেউ না খাইয়ে দিবে? কিন্তু এই মুহূর্তে আমি ওনার উপর রেগে আছি, তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। উনি আবারও বললেন, কি হলো, দেবে না? না, কেন? আমি আপনার উপর রেগে আছি। আপনি নীলাকে মিথ্যে কেন বললেন? কই মিথ্যা বলেছি? আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, এটা তো সত্যি। সেটা না, আপনি বলেছেন আমি প্রেগনেন্ট, এটা কেন বললেন? আমি কি প্রেগনেন্ট নাকি যে আপনি বললেন? ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য আমার মিষ্টি বউটা গাল ফুলিয়ে বসে আছে। তো ম্যাডাম, আপনি কি জানেন গাল ফুলিয়ে বসে থাকলে আপনাকে অনেক বেশি কিউট লাগে? উনি কি আমাকে কিউট বলে কথা ঘুরতে যাচ্ছেন নাকি? হতেও পারে। আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, যার অর্থ এটা আমার প্রশ্নের উত্তর নয়। উনি হেসে বললেন, তুমি তখন যেভাবে আচার খাচ্ছিলে তাতে তো তাই মনে হচ্ছিল যে তুমি প্রেগনেন্ট। ডোন্ট ওয়ারি, এই মিথ্যাটাকে সত্যি বানানোর দায়িত্ব আমার। প্রেগনেন্ট নতো কি হয়েছে, কিছুদিন পর হয়ে যাবে। ওনার কথা শুনে আমি কি রিয়াকশন দিব? চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই উনি শরীর কাঁপিয়ে হেসে উঠলেন। রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছেন উনি। আমি ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, তুমি এমনভাবে রিয়াক্ট করছো যেন... কে? থাক, বললাম না, এখন খাইয়ে দাও তো বউ। আমি ওনার এমন ইনোসেন্ট ফেস দেখে আর কিছু বলতে পারলাম না। ওনাকে খাওয়াতে লাগলাম। এই মুহূর্তে নীলা যে আমার উপর রেগে আছে সেটা ভুলেই গিয়েছি আমি। ওনার এমন ইনোসেন্ট ফেস দেখে আমি আর কিছু বলতে পারলাম না। কি নিঃসংকোচে আবদার ওনার। আমি ওনাকে খাওয়াতে লাগলাম, উনিও আমাকে খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে কিছু ভেবে ওনাকে পানি ছুঁড়তে লাগলাম। একটা না কয়েকবার পানি ছুটতেই উঠে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। উনি রাগি চোখে আমার দিকে তাকিয়ে হাত মুখ ছেড়ে নিলেন। আমি তো হেসেই খুন। উনি কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে তবে রে বলেই তেড়ে এলেন। আমিও ছুটতে লাগলাম। আমি আঁকাবাঁকা পথে ছুটছি, মাঝে মাঝে গাছের আড়ালে লুকাচ্ছি, আবার দৌড়াচ্ছি। কিন্তু এই দৌড়াদৌড়ি বেশিক্ষণ স্থায়ী হলো না। ধরা পড়েই গেলাম ওনার হাতে। উনি পেছন থেকে আমার হাত টেনে ধরে আছেন। আমি তো ভয়ে শেষ। উনি কি এবার আমাকে পানিতে ফেলে দিবেন নাকি? আমি ওনার দিকে ফিরে তাকানোর আগেই হ্যাচকা টান দিয়ে আমাকে ওনার ওপর নিয়ে পড়লেন। দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরে উনি আমাকে আরও কাছে টেনে নিলেন। আমার হাত ওনার দুই কাঁধে। আমি ভয়ে ভয়ে ঘাড় উঁচু করে ওনার দিকে তাকালাম। কি আর করার, কোথায় উনি প্রায় 6 ফুটের খাম্বা, আর আমি কোথায় 5 ফুট 3 ইঞ্চি পিচ্ছি একটা মেয়ে। ওনার ঘাড়ের নিচে পড়ে আছি আমি, তাই মাথা উঁচু করে তাকানো হলো আমার। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি। উনি বাঁকা হেসে বললেন, আমাকে পানি ছোড়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার মুখে পানি ছিটিয়ে তুমি পালিয়ে যাবে, সেটা তো হতে পারে না। তোমাকে কি শাস্তি দেওয়া চাই বলো তো? ওনার কণ্ঠ শুনে আঁতকে উঠলাম আমি। কেমন যেন ঘোর লাগা গলায় বললেন। আমি কিছু বলার আগেই উনি আমার দিকে কিছুটা ঝুঁকে এলেন। ওনাকে এত কাছে দেখে দম বন্ধ হবার উপক্রম আমার। আমি খিচে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর কাঁধের উপর গরম হাওয়া জাতীয় কিছু অনুভব করলাম। আমি চোখ খুলতে উনি ফিসফিস করে বললেন, হোয়াট আ কিউট বিউটি সাইন ওয়াইফি। এই জিনিসটা আমার নজরে এলো কি করে? একদম পারফেক্ট। উনি ঠিক কী বলতে চাইছেন বুঝতে পারছি না আমি। কিউট বিউটি সাইন, এটা কি মিন করছেন উনি? উনি সোজা আমার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তোমার ঠোঁটের নিচে এত সুন্দর একটা তিল আছে, সেটা তো আগে জানতামই না।
মাশাআল্লাহ। ওনার কথা শুনে আমার হাত সোজা আমার তিলটার ওপর চলে গেল। আসলে দূর থেকে কেউ বুঝতেই পারবে না যে আমার ঠোঁটের নিচে একটা তিল আছে। উনি আমার কপালে একটা চুমু দিয়ে একটু দূরে সরে দাঁড়ালেন, তারপর বললেন, অনেকক্ষণ তো হলো, এবার চল। তার উপর তোকে নীলার রাগও ভাঙাতে হবে। চল চল। বলেই উনি বাইকের দিকে হাঁটা দিলেন। আমিও কিছুক্ষণ থম মেরে থেকে মুচকি এসে ওনার পেছন পেছন ছুটলাম। রইল বাকি নীলার রাগ ভাঙানো, ওটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। ওর রাগ কী করে ভাঙাতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। ঘরে ঢুকতে একটা বালিশ উড়ে এসে আমার মুখের ওপর পড়ল। ঠিক তখনই সেটা ধরে ফেললাম আমি। এটা যে নীলার কাজ সেটা বুঝতে বাকি রইল না আমার। মুখের কাছ থেকে বালিশটা সরাতেই দেখলাম নীলা রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মুখের কাছ থেকে বালিশটা সরাতেই দেখলাম নীলা রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজ যে আমার ওপর দিয়ে সুনামি বইয়ে দেওয়ার প্ল্যানিং করেছে এতক্ষণ ধরে, সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি বালিশটা হাতে রেখেই বললাম, নীলু। আমি আর কিছু বলার আগে ও তেড়ে এলো আমার দিকে। আমি তো ভোদর। ও আমার পেছন পেছন ছুটতে আর হাতের কাছে চা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। এরকম করে শুধু আমাদের রুমটাই নয়, আরও কয়েকটা রুম পুরো নাজেহাল অবস্থা। আমি তো কোনো রকমের বাঁশ কাটিয়ে বেঁচে যাচ্ছি, কিন্তু বেচারা জিনিসগুলো শাস্তি পাচ্ছে। কিছুক্ষণ পর আমি থেমে গেলাম। ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে সবার ঘরের জিনিসপত্র ছুঁড়ে মারাটা রীতিমতো বেয়াদবি। আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু ও আসছেই। আমিও নিজেকে বাঁচাতে ছুটলাম। ছুটে ছুটতে বললাম, আমার উপর রাগ করে বেচারা জিনিসপত্রগুলোর ওপর কেন বের করছিস? আমার তো কিছু হচ্ছে না, কিন্তু ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে যাচ্ছে ঠিকই। ও হাতে থাকা কাঠের ফুলদানিটা আমার দিকে ছুটতেই আমি নিচু হয়ে গেলাম, আর ফুলদানি পাশের দেওয়ালে গিয়ে বাড়ি খেলো। ও আর একটা বস্তু হাতে তুলে নিতে দিতে বলল, ভাঙ্গুক আজ সব ভেঙে ফেলবো আমি। এত বড় একটা কথা তুই আমাকে জানালি না? তোকে তো আমি। আবার শুরু হলো দৌড়। আজ কি খালি দৌড়াদৌড়ি করবো নাকি? আমি বললাম, সরি না দোস্ত, সবকিছু এমনভাবে হয়ে গেছে আমি বুঝতেই পারছিলাম না, ক্ষমা করে দিন। আরে বাবা, সরি মাই ফুট। এখন কেন এসেছিস রাগ ভাঙাতে? যা না যা, তোর বরের সাথে প্রেম করে বেড়া যা। আমি আমাদের রুমে এলাম। নীলাও আসলো পিছু পিছু। হঠাৎ কিছুর সাথে পালে গিয়ে হুমড়ি খেয়ে ঘাটের ওপর পড়ে গেলাম। নীলা এসে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল, তারপর গাল ফুলিয়ে বসে পড়লো। আমি উঠে বালিশ দিয়ে মারতে লাগলাম ওকে। তারপর আর কি শুরু হলো বালিশ ফাইটিং। বেশ কিছুক্ষণ পর দুজনেই থেমেই হু হা করে হেসে উঠলাম। ভালোই ছিল ব্যাপারটা। অনেকদিন পর বালিশ নিয়ে ফাইটিং হলো। নীলা হাসি থামিয়ে বলল, কলেজ লাইফে আমি যখন বলতাম, দোস্ত নির্ভীক ভাইয়া মনে হয় তোকে পছন্দ করে, মনে হয় কেন, আমি 200% শিওর যে নির্ভীক ভাইয়া তোকে ভালোবাসে, তখন কি বলতিস? বলতিস না তুই ভুল ভাবছিস। আবার যখন বলতাম তোদের দুজনের মধ্যে কি ফোড়ন চলে, তুই বলতিস কিছুই না। কিন্তু এখন তো দেখছি তোরা সেই ফোড়ন দিয়ে আচার বানিয়ে ফেলেছিস। আচার? এই, তুই ভুল ভাবছিস, এসব কিছুই না। থাম তো দোস্ত, আর মিথ্যা বলিস না। দোস্ত কাজটা কি ঠিক করলি? আমি খালামণি হব, আর তুই সেটা আমাকে একবার জানালি না পর্যন্ত। আমি ভ্রুকুচকা তাকালাম ওর দিকে, শাগি নুক নিয়ে বললাম, ওই কিসের খালামণি? হ্যাঁ, কিসের খালামণি? তুই কোনো খালামণি টালামণি হচ্ছিস না। ওটা উনি এমনিই বলেছিলেন, আর তুই হাদি ঠিকই বিশ্বাস করে নিলি যত সব। তার মানে তুই? না, নই। কাহিনী কি বলতো? তোর বিয়ে হলো কি করে? আমি ওকে সব কিছু বললাম। সব শুনে নিলে কিছুক্ষণ আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে তারপর হো হো করে হেসে ফেললো। ওখানে এমন উদ্ভট হাসি দেখে কিছুক্ষণের জন্য ভেবা জায়গা খেয়ে গেলাম আমি হাসির মতো কি বললাম। ও হাসি থামিয়ে বলল, দোস্ত এটা তুই মানতে বাধ্য যে নির্ভীক ভাইয়া তোকে অনেক ভালোবাসে, আর তুইও। খালি আমি জিজ্ঞেস করলেই তোমার ভীমরতি ধরে। কেউ আমাকে বন্ধু ভাবে না। মারুফাও আয়াত ভাইয়ার কথা বলিনি, আর তুইও বললি না। ওর কথা শুনে পুরো কুচকে তাকালাম আমি। ড্রামা কুইনের ড্রামাবাজি শুরু হয়ে গেছে। আমি বললাম, আর তুমি যে আয়েশার সাথে তলে তলে টেম্পো চালাও সেটা কইছিল আমাদের? ও দাঁত দিয়ে জিভ কেটে বলল, সেটা বড় কথা নয়, বড় কথা হলো নির্ভীক ভাইয়া আমার এই বান্ধবীটাকে চুপি চুপি অনেক ভালোবাসে, খালি মুখে প্রকাশ করে না। আর আমার এই বান্ধবীটাও তাই। বড় কথা হলো 2 দিন বাদে আমাদের এক্সাম, তাই এখন আমাদের পড়াশোনা করা উচিত। বাপরে, কি ঝড়টাই না গেল আজ। আচ্ছা, সত্যি কি আমি নির্ভীককে চুপি চুপি ভালোবাসি? হয়তো না, অবশ্যই ভালোবাসি। আফটার অল হি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড।
হঠাৎ মনে হলো আমরা দুজন শুধু আমাদের রুমটাই নয়, অন্য রুমগুলোরও 12টা বাজিয়ে এসেছি। ভাগ্যিস আপুরা কেউ নেই এখন, সবাই এখন ফেরেনি, কিন্তু ফিরতেও বেশি সময় নেই। আপুরা ফেরার আগেই সব ঠিকঠাক করতে হবে, নাহলে আমাদের যে কি অবস্থা করবে কে জানে। একে তো এখানকার বেশিরভাগই আমাদের সিনিয়র, মুখের উপর কথা বলতে পারবো না, তারপর যা বিগড়েছি সব ঠিক করাই ভালো। নীলাকে একটা গুতা মেরে বললাম, ওই এখন এভাবে বসে থাকা যাবে না, সবার রুম তো পুরা আওলায় ফেলাইছি, সেগুলো তো ঠিক করা লাগবে নাকি? সবাই ফিরে যদি দেখে না তাদের রুমের উপর দিয়ে ভূমিকম্প হয়ে গেছে, তাহলে আমাদের প্রতি নির্ঘাত সুনামি বইয়ে দিবে। চল চল, তাহলে সব কিছু ঠিকঠাক করে দিয়ে বেশি সময় নাই। খুঁত্তি, তুই জিনিসপত্র ছুড়বি ভালো কথা, আমাদের রুমেরগুলো ছোড় না, অন্যদেরগুলো কেন ছুড়লি? এবার সব আমাদেরই করতে হবে, হালকা ঝামেলা সব। থুর, আমার কথা শুনে জিপ কাটলো নীলা, মুখ কাচুমাচু করে বলল, সরি, এখন চল সব ঠিক করি, আমাকে পরে বকতে পারবি। তারপর দুজন মিলে সব গুছিয়ে ফেললাম, একদম ছকছকে তকতকে করে সব রুম গুছাইছি। সব কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা 6টা বেজে গেল। গোছানো শেষ হতে না হতেই আপুরা সবাই চলে এলো। আমরা একদম গুড গার্ল হয়ে নিজেদের রুমে বসে পড়াশোনা করছি। আমরা তো লক্ষ্মী মেয়ে, আপুদের রুমে তো আমরা যাইনি। পড়তে পড়তে রাত 9টা বেজে গিয়েছে। তখনই নীলা মহারানীর ফোনটা বেজে উঠলো। ওর ভাইয়া কল করেছে। ও ফোন ধরে বারান্দায় চলে গেল। আমি ফোন হাতে নিয়ে আমার বেডের জানলার পাশেই বসলাম। জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম দূরে আম গাছের সাথে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত রাতে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? কে সেটা বোঝার জন্য অনেকবার তাকাতেই আমি তো অবাক। ওমা, এখন কেউ নেই তো, কোথায় গেল? আমি তো স্পষ্ট দেখলাম কেউ ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি কোথায় ভ্যানিশ হয়ে গেল? এর মাঝে আমার ফোন মহাশয় কাঁপতে লাগলেন। মারুফা কল করেছে। ফোন ভাইব্রেট থাকায় কাঁপুনি দিয়েই বোঝাচ্ছে, আমাকে তোল আর কানে লাগাও, ফোনটা রিসিভ করব? না থাক, রিসিভ করবো না, একটু বুঝুক কেমন লাগে। ওর বিয়ের খবর আমাকে জানালো না, এর জন্য এই শাস্তিটাই বেস্ট। কিন্তু আমিও তো বলিনি আমার বিয়ের কথা, তাতে কি? আমার ব্যাপারটা আলাদা ছিল। ওর তো আর আমার মতো হুট করে বিয়ে হয়ে যাচ্ছে না যে আমাকে জানাতে পারবে না। ধরবো না তোর ফোন, এই ভেবেই ফোনটাকে সাইলেন্ট করে রাখলাম। এখন যত খুশি কল করো, কিন্তু আমি রিসিভ করব না। ফোনটা সাইলেন্ট করে বিছানা থেকে নামতেই বারান্দা থেকে নীলা চলে এলো। দুজন মিলে ডাইনিংয়ে গিয়ে নিজেদের খাবার খেয়ে নিলাম। কিন্তু আমার মাথায় একটা কথাই ঘুরছে, নিচে কে ছিল? সব কিছু গুছিয়ে নিয়ে হোস্টেল থেকে বের হচ্ছে আমি আর নীলা। দেখতে দেখতে পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। আজ আমরা সবাই বাড়ি ফিরছি। আর 3 দিন পর মারুফার আয়াত ভাইয়ের বিয়ে। সেই জন্যই যাবা, কলেজ থেকে মাত্র 7 দিনের ছুটি পেয়েছি আমি আর নীলা।